ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। হুইসপার ইন সাসপেন্সে আজকের নিবেদন লেখক তাপস বাবুর কলমে এক রোমাঞ্চকর গল্প টাইটানো মায়োরমা প্রথম পর্ব। আপনাদের জন্য আজকের গল্পে রয়েছে একটি বিশেষ প্রশ্ন। গল্প মন দিয়ে শুনুন, কারণ সঠিক উত্তর দিতে পারলে আপনাদের মধ্য থেকে দুজন শ্রোতা বন্ধু পেয়ে যাবেন বিশেষ পুরস্কার। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হুইসপার ইন সাসপেন্সে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পে আমরা দেখেছি তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ তৈরি করার জন্য এগুলোর ব্যবহার করে থাকেন। হুইসপার ইন সাসপেন্স কোনো ধরনের কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সকল শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, গল্প শোনার আনন্দেই গল্পগুলি গ্রহণ করবেন। হুইসপার ইন সাসপেন্সে আজকের নিবেদন লেখক তাপস বাবুর কলমে এক রোমাঞ্চকর গল্প টাইটানো মায়োরমা। তবে গল্প শুরু করার আগে একটি বিশেষ ঘোষণা। আপনারা যারা গল্প লেখেন বা গল্প পাঠাতে চান তারা আমাদের গল্প পাঠাতে পারেন ডেসক্রিপশনে দেওয়া মেল আইডি অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে। তবে চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক লেখক তাপস বাবুর কলমে এক রোমাঞ্চকর গল্প টাইটানো মায়োরমা প্রথম পর্ব। জোসেফ গোমস এগিয়ে যায় তার দলবল নিয়ে সেই সাঁওতালি সর্দারের দেখানো পাহাড়টাতে। সকলেই সেখানে গিয়ে দেখে পাহাড়টার চারদিকে বেশ ঘাস, ঝোপ জঙ্গল, বুনো গাছপালা এবং লতা পাতায় ঘেরা। গোমস বলল, পাহাড়টা কিন্তু অনেক উঁচু, দেখেই বুঝতে পারছো। বাইরে থেকে এমন লাগছে, আর এই পাহাড়ে চড়লে না জানি কতটা পথ আমাদের চলতে হবে। আর এত বড় পাহাড়ের কোথায় গুপ্তধন লুকানো আছে সেটা খুঁজে বের করাও আমাদের খুব একটা সহজ হবে না। এত দূর থেকে আমরা দেখেছি পাহাড়ের গায়ে লতা পাতা, বুনো ঝোপঝাড় পাহাড়টাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। আর এর মধ্যে ঢুকলে এই ঝোপঝাড় আমাদের এগোনোর পথে বিরাট একটা বাধা হয়ে উঠবে। হয়তো আমরা এর মধ্যে উঠতে উঠতে পথ খুঁজে নাও পেতে পারি। পথ আমাদের তখন বানাতে হতে পারে। আশা করি তোমরা পথ বানিয়ে নিতে পারবে। কথাটা শুনেই দলের সকলেই একসাথে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমরা পারবো। থমাস বলল, আর আমরা যখন জানতে পেরেছি এই দ্বীপে গুপ্তধন লুকানো আছে, তখন আমাদের এই গুপ্তধন নিয়েই ফিরতে হবে। এখান থেকে আমরা কিছুতেই খালি হাতে ফিরব না। দলের মধ্যে জেলুমিন বলে উঠল, কিন্তু সর্দার, ওই সাঁওতালি সর্দার মরবার আগে যা যা বলল তাকে তুমি বিশ্বাস করো? ওদের দেবতা নাকি এই পাহাড়ে বছরের পর বছর এই গুপ্তধন আগলে রেখেছে। এই গুপ্তধন কেউ নিতে পারবে না, তার কাছে কেউ পৌঁছতেই পারবে না এই দেবতার চোখ এড়িয়ে। এইসব কথা বলে ভয় দেখিয়ে ও আমাদের এখান থেকে চলে যেতে বলেছে। ও তো জানে না সমুদ্রদস্যু থমাসের শক্তি। ও তো ওদের বানানো তীর, বর্ষা এইসব দিয়ে আমাদের সাথে লড়াই করতে এসেছিল। আমরা তো নিজের চোখেই দেখেছ। কিন্তু আমাদের কি ও আটকে রাখতে পারলো? আমাদের আধুনিক অস্ত্র শস্ত্রের কাছে মাথা ঝুঁকিয়ে বেটারা মারা গেল। আর তোমরা ভালো মতোই জানো, সমুদ্রদস্যু থমাস যখন কোনো সম্পদ লুট করতে যায় তখন সেটা লুট করেই ছাড়ে। আর এইভাবে আমি বিগত 60-70টি সম্পদ লুটের অভিযানে সফল হয়েছি। আমার ভয়ে এই কেরিকল আইল্যান্ডের সমুদ্রের আশেপাশে সবাই ভয়ে লুটিয়ে থাকে। এই জায়গা দিয়ে অনেক বছর ধরে কোনো জাহাজ বা সমুদ্র তরী যায় না। আমি এ অঞ্চলের একমাত্র ত্রাস যেমন হয়ে আছি তেমনই হয়ে থাকতে চাই। আর এটাই বজায় রাখার চেষ্টা করে চলেছি আর করব। তোমরা এই সব নিয়ে ভেবো না, মনের মধ্যে সাহস রাখো এবং গোটা দলের মধ্যে থাকা সকলের মনের মধ্যে আত্মবিশ্বাস আর সাহস জাগিয়ে রাখো। জেলুমিন আবার বলল, কিন্তু সর্দার, এর আগে আমরা আপনার নেতৃত্বে যেসব লুঠের অভিযানে সফল হয়েছি সেসব তো ছিল জলপথে।
কোনো নির্দিষ্ট বাণিজ্য তৈরি বা জাহাজের উপরে। কিন্তু এবার জলপথ ছেড়ে এই সাঁওতালি মোগাস দ্বীপপুঞ্জে আবার এক দেবতার পাহাড় থেকে। মানুষ যে চিরকাল দেবতার কাছে হেরে গেছে, আমরা কি পারবো? শোনো জেলুমিন, এই দেবতা কিন্তু আমাদের দেবতা নয়, এও সাঁওতালদের দেবতা। আমরা তাকে মানি না। এই দেবতার নাম ওই সাঁওতালি বলেছে টাইটানোমায়ারমা। এই নামে কোনো দেবতা আছে আজ পর্যন্ত আমি শুনিনি। এটা তো এমন হতেই পারে দেবতার নাম বলে ওই সাঁওতাল আমাদের ধোঁকা দেবার চেষ্টা করেছে। সূর্য এখন মধ্য গগনে রয়েছে, আমরা দিনটা নষ্ট করতে চাই না। তোমরা আস্তে আস্তে পাহাড়ের মধ্যে ঢুকে পড়ো। আজ রাত নামার আগে যতটা পারা যায় আমরা উঠব ওই পাহাড়ের মধ্যে দিয়ে। থমাসের এই নির্দেশ শুনে গোটা দলটা বন্দুক হাতে আস্তে আস্তে পাহাড়ের পাদদেশ দিয়ে পাহাড়ের মধ্যে ঘিরে থাকা জঙ্গল, লতাপাতা, ঝোপঝাড়ের মধ্যে দিয়ে ঢুকতে আরম্ভ করলো। সেদিন দলের গোমস তার দলবল নিয়ে পাহাড়ের গায়ে অনেক দূর উঠল। এবড়ো খেবড়ো পাহাড়ি পথ বেয়ে চলতে চলতে অনেকেই আহত হয়ে পড়ল। সিটাস তার দলেরই একজন। সে তো একটা গাছ সরাতে গিয়ে ভীষণভাবে গাছের কাঁটার খোঁচা খেল, কারণ এই পাহাড়ের বুকে কোনো পথ নেই। চারিপাশে লতা পাতার বুনো গাছ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলো শুধু হাত দিয়ে সরাতে সরাতে ওরা এগিয়ে চলেছে। গোমস বলল, পাহাড়ি এই উপত্যকায় কোনো পথ নেই। এর মানে বুঝতে পারছো? এখানে এর আগে কোনো মানুষ আসেনি। এদিকে সাঁওতালটা বলল এই পাহাড়ে নাকি ওদের দেবতা আছে। কোথায় কোথায় সেই দেবতা? এসব কিচ্ছু নেই। আমাদের শুধুমাত্র ধাপ্পা দিয়েছে বেটা। ও বুঝেছিল আমাদের কাছে যা অস্ত্রশস্ত্র আছে তাতে আমরা পাহাড়ে উঠে যাব। কোনো কিছু আমাদের বাধা দিতে পারবে না। হয়তো আমরা ওদের গুপ্তধনেরও নাগাল পেয়ে যাব। তাই স্রেফ একটা নাম আন্দাজে বলে ভয় দেখিয়েছে। তোমরা ভয় পেও না, এগিয়ে চলো। এই পাহাড়ের গুপ্তধন আমাদের জন্যই অপেক্ষা করে আছে, বুঝলে? এতদিন তাড়াতাড়ি পা চালাও। আর সামান্য উঠেই আমরা একটা ভালো স্থান দেখে বিশ্রাম করবো আজকের মতো। পাহাড়ি পথে একটানা অনেকক্ষণ চলা ভীষণ কষ্টসাধ্য, বুঝলে? শরীর ভীষণ ক্লান্ত হয়ে আসে। দলটি আরো খানিকটা এগিয়ে গিয়ে পাহাড়ের গায়ে একটি স্থানে অসংখ্য টিলা দেখতে পেল। সেই টিলা অনেকটাই বিস্তৃত হয়ে রয়েছে জায়গাটাতে। গোমস বলল, আজকের মতো আমরা এখানেই বিশ্রাম করি। এই জায়গাটা এমনিতেও বেশ ফাঁকা ফাঁকা আছে। এখানে তাঁবু খাটিয়ে আমরা থাকতে পারি, তাই এখানেই তাঁবু খাটাও। গোমসের এই নির্দেশ শুনে দলের বাকিরা সেখানে তাঁবু খাটাতে লাগলো এবং কিছুক্ষণের মধ্যেই তাঁবু খাটিয়েও ফেলল। মোট 5টি তাঁবু খাটানো হলো পাশাপাশি। গোমস থাকলো চতুর্থ তাঁবুতে, দলের বাকিরা অন্য তাঁবুতে। সে রাতে সাঁওতালটার কথা কেন জানি না বারবার গোমসের মাথায় ঘুরপাক খেতে লাগলো। আমাদের দেবতার চোখ এড়িয়ে কেউ গুপ্তধন নিতে পারবে না। না 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 না, তোমরাও পারবে না, পারবে না। এই কথাটাই বারবার মাথায় আসতে লাগলো গোমসের। আর এই চিন্তাতেই তার চোখে ঘুম এলো অনেক রাতে। হঠাৎ করেই চোখ দুটো খুলে যায় থমাসের। একটা কোনো প্রাণীর আচমকা চিৎকার তার কানে ভেসে আসে। ভালো করে সে শোনে। শব্দটা বিচিত্র। কে 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 করে তাঁবু ছেড়ে বেরিয়ে আসে থমাস। শব্দটাকে অনুসরণ করে। ঘন কালো আধার চারিদিকে ঢেকে রেখেছে। তার মনে হয় শব্দটা আসছে আরো সামনে থেকে, যে পথে তারা এগোবে আগামীকাল, সেই পথের দিক থেকে। তবে শব্দটা অনেক দূর থেকেই আসছে। তীব্রতা তার এতটাই বেশি যে থমাসের কানে এত দূরেও এসে পৌঁছেছে। কিন্তু এমন বিচিত্র শব্দ কোন প্রাণী করতে পারে? কোনো পাখি কি? বোধহয় তাই হবে। মনে মনে এরম একটা আন্দাজ করে আবার সে তাঁবুর মধ্যে গিয়ে শুয়ে পড়ে, বিষয়টিকে আর পাত্তা না দিয়েই।
পরদিন বেশ সকাল সকাল ঘুম ভেঙে যায় জোসেফ গোমসের। সে তাঁবু ছেড়ে বেরিয়ে বাইরে আসে এবং দেখে তখনও তাঁবুতে কেউ জাগেনি। গোমস একটু এগিয়ে গেল তারা এবার যে পথে যাবে সেই পথের দিকে। বেশ অনেকটাই সে চলে গেল পথ ধরে। পথ খাড়াই উপরের দিকে উঠে গেছে। হঠাৎ একটা জায়গায় সে দেখতে পেল জঙ্গলের মাঝে বেশ বড় বড় ঢিবি। গোমস ঢিবিগুলোর কাছে যায় এবং সেগুলো ঘুরে ঘুরে দেখে। ঢিবিগুলো সত্যি অদ্ভুত ধরনের। মাটি খুঁড়ে বেশ উঁচু করে সেগুলো বানানো হয়েছে। প্রতিটি ঢিবি সে কাছে গিয়ে দেখল মাটি থেকে তার কোমর পর্যন্ত উঁচু। চারিপাশটা আরো ভালো করে ঘুরে দেখল সে এবং সেখানে মোট এরকম আরো 5টি ঢিবি সে দেখতে পেল। প্রথমে তার মনে সন্দেহ জাগলেও এটা কিসের ঢিবি এই নিয়ে পরবর্তীতে মনকে সে বোঝায় জঙ্গলে কত কিছুই না থাকতে পারে, এসব হয়তো কোনো প্রাণীর ঢিবি হতে পারে। সে আর এসব নিয়ে মাথা ঘামায় না, ফিরে আসে তার তাঁবুতে। ততক্ষণে বাকি তাঁবুতে তার দলের লোকেরা উঠে পড়েছে। কেউ কেউ আবার তার তাঁবুর কাছে এসে তাঁবুর ভিতরে ঢুকে তার খোঁজ করছিল। অবশেষে জেফ্রি, তার দলের একজন সদস্য, তাকে উঁচু খাড়াই দিয়ে আসতে দেখে প্রশ্ন করে বসে, এই কি স্যার, এত ভোরে উঠে আপনি উপরে একা একা কোথায় গিয়েছিলেন? অনেক ভোরেই ঘুম ভেঙেছে। একা একা এমনি এমনি আর তাঁবুতে বসে থাকতে মন চাইল না। ভাবলাম একটু ঘুরে আসি। তাছাড়া তোমরাও কেউ জাগোনি তখন, এই ভেবে আমি একটু সামনে ঘুরে এলাম। তবে গোমস এই কিছুক্ষণ আগেই সামনের পথ ধরে এগিয়ে যে উঁচু উঁচু ঢিবির মতো জিনিসগুলো দেখেছিল সেগুলো নিয়ে আর তার দলের কাউকে কিছু বলল না। আসলে সে নিজেই এই বিষয়টি পাত্তা দেয়নি। ঢিবিগুলো যে কিসের হতে পারে এ নিয়ে সে ভাবনা চিন্তা করে না। গোমস সকলকে বলল, তোমরা তাহলে সবাই নিজেদের অস্ত্রশস্ত্র এবং তাঁবু টাবু গুছিয়ে নাও। আমরা এখনই রওনা দেব। এই সকাল থেকেই যাত্রা শুরু করলে আমরা সন্ধে নামার আগে পুরো গোটা দিন ধরে অনেকটাই পথ অতিক্রম করে থাকব। জেফ্রি বলল, গতকাল রাতে আমার ঘুম আসতে একটু দেরি হয়েছিল, যদিও তাঁবুতে তখন সবাই ঘুমিয়ে পড়েছিল। আমি একটা শব্দ পেয়েছিলাম স্যার, এই ঘন জঙ্গল থেকে, সম্ভবত আরো উঁচু থেকে। শব্দটা মনে হয়েছিল কিছুর আর্তনাদের। বেশ অনেকক্ষণ ধরে শব্দটা হয়েছিল স্যার। শব্দের তীব্রতা এতটাই ছিল যে সেটা বুকের মধ্যে একটা কাঁপুনি তৈরি করে দিয়েছিল স্যার। ও, তাই ওই শব্দ শুনে ভয় পেয়ে তুমি এখন সেটা বলছো? তুমি আর এসব ফালতু কথা বলবে না জেফ্রি। আমি চাই না দলের মধ্যে অহেতুক ভীতি ছড়ায়, আর যে সেটা করতে চাইবে তাকে আমি খুন করব। অগ্নিশর্মা মূর্তি ধরে রাগান্বিত কণ্ঠে এ কথাগুলো বলে গোমস। সে আরও বলে, আমি চাই না আমার দলে কোনো ভীতু কাপুরুষ থাকে। তাই জেফ্রি, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, এই সব কথা তুমি আর দ্বিতীয়বার বলবে না। যদি বলো তবে তোমাকে আমি খুন করব গুলি করে, মনে থাকে যেন। গোমসের এরকম আচরণ এবং কথা শুনে ভয় পেয়ে যায় জেফ্রি। সে শুধু মাথা নেড়ে বলে, ইয়েস স্যার, আর ভুল হবে না। তারপর গোটা দলটিকে নিয়ে সেখান থেকে তাঁবু গুটিয়ে গোমস আরো সামনে এগোতে থাকে খাড়াই পাহাড়ের পথ ধরে। চলতে চলতে গোমস মনে মনে ভাবে, জেফ্রি তো কোনো আজগুবি কথা বলেনি। সেও তো গত রাতে একটা বিচিত্র চিৎকারের মতো শব্দ শুনেছিল ওই পাহাড়েরই আরো উপর থেকে। সেটা কি ছিল? জেফ্রিও যখন বলছে তখন তো বিষয়টি মিথ্যে নয়। তবে যে জিনিস তারা নিজেরাই জানে না এবং বেশিরভাগ মানুষ শোনেনি, সেটা আলোচনা করা অনর্থক। তাই সে আর এ নিয়ে না ভেবে গোটা দলের সঙ্গে এগোতে থাকে সামনের দিকে। ওরা সেই ঢিবিগুলোর পাশ ঘেঁষে আরো এগিয়ে যায়। তবে ঢিবিগুলো দেখে দলের কেউ আর তেমন কিছু বলে না। এইভাবে চলতে চলতে ওরা আরো অনেকটাই এগিয়ে যায়। বনের ঝোপ জঙ্গল এবার আস্তে আস্তে নিবিড় হয়ে আসে। এতক্ষণ পাহাড়ি গাছপালা লতাপাতা যা ওদের চোখে পড়ছিল, তার মধ্যে পাহাড়ের মৃত্তিকা অল্প বিস্তর চোখে পড়ছিল, কিন্তু এখন
সে মাটি আর কোনোভাবেই চোখে পড়ছে না। ওরা সেটা দেখতে পায়। এখন ওদের পায়ের চারদিকে বিস্তৃত হয়ে আছে পাহাড়ি ঝোপঝাড়, বুনো গাছ, আর আশেপাশে মাথা উঁচু করে রয়েছে লম্বা লম্বা গাছ। এই গাছের সংখ্যাও এখন ভীষণ বেড়ে গেছে। গাছগুলো একেবারে কাছাকাছি অবস্থান করছে। যত ওরা উপরে উঠছে এটা ভালো মতো লক্ষ্য করতে পারছে। দেখেছো পাহাড়ের রূপটি? নিচে যেখান থেকে আমরা এই পাহাড়ে উঠতে শুরু করেছিলাম ঠিক সেখানে জঙ্গল সামান্য ঘন ছিল। তারপর মাঝে জঙ্গল, ঝোপঝাড় অতটা ঘন ছিল না। আবার এখানে বেশ ঘন এবং গাছগাছালি একেবারে পাশাপাশি অবস্থান করছে। বেশ বৃহৎ সংখ্যায় গাছ এখানে অবস্থান করে জায়গাটাকে একেবারে ঘন বনানীতে পরিণত করেছে। তাই সবাই খুব সাবধানে ঝোপঝাড়ে পা ফেলে ফেলে চলো। এইভাবে চলতে চলতে হঠাৎ সেক্টন চিৎকার করে ওঠে। সে একেবারে দলের শেষ দিকে থাকা এন্ডুসের সামনে ছিল। সবাই পিছনে ফিরে তাকায়। সবাই দেখে সেক্টন মাটিতে বসে পড়েছে এবং প্রচন্ডভাবে ছটফট করছে তার ডান পাটা ধরে। কোমস কিন্তু বুঝে যায় বিষয়টি। সে দ্রুত সেক্টনের কাছে ছুটে গিয়ে দেখে সেক্টনের ডান পায়ের পাতার সামান্য উপরে একটা লাল চাকতির মতো হয়ে রয়েছে, আর তার পায়ের খুব কাছ ঘেঁষে একটা বিরাট তেঁতুল বিছে এগিয়ে চলেছে একটা ঝোপের সামনে। থমাস তার ব্যাগ থেকে একটা পেস্ট কন্ট্রোল স্প্রে বের করে ওই তেঁতুল বিছের উপর স্প্রে করে দেয় এবং স্প্রে করা মাত্রই বিছেটে নুয়ে পড়ে, চলৎ শক্তিহীন হয়ে এক সময় নিশ্চল হয়ে যায়। বিছের কামড়। সে ব্যাগ থেকে দ্রুত অ্যান্টিভেনাম ইনজেকশন বের করে সেটা পুশ করে দেয় সেই কামড়ানো স্থানে। খানিকটা পরে জুলিয়েট ছটফটানি থামে এবং সে শান্ত হয়। এই জন্য এই ঝোপঝাড়ের মধ্যে যেতে যেতে সকলকে সাবধানে চলতে বলছি। ওই বিছেটা কি মরেছে? হ্যাঁ, ওটা মরে গেছে। তুমি এখন কেমন ফিল করছো? ওই বিছেটা কামড়ানো মাত্রই সারা শরীরের মধ্যে একটা ভীষণ যন্ত্রণা ছড়িয়ে গেল। আর যন্ত্রণাটা যেন বিদ্যুৎ ঝলকের মতো মনে হচ্ছিল। এই জন্য হাত পা ছুড়ছিলাম। হ্যাঁ, তোমাকে বাইট করেছিল বল্যাক সেন্টিপিক। এর কামড়ে ভীষণ বিষাক্ত নিউরোটক্সিন সারা শরীরে ছড়িয়ে পড়ে দ্রুত। তবে আমি যে অ্যান্টিভেনাম ইনজেকশন দিয়ে দিয়েছি এটা তোমার সারা শরীরে পৌঁছে দ্রুত অ্যান্টিবডি তৈরি করে দেবে। ওই ছড়ানো বিষের প্রভাব আস্তে আস্তে কমে যাবে। তুমি তো তবে বুঝতেই পারছো তোমার শরীরের যন্ত্রণাটা কেমন কমে এসেছে। অনেক অনেক ধন্যবাদ গোমস তোমাকে। ধন্যবাদ দেবার কোনো প্রয়োজন নেই, এটা আমার দায়িত্ব। তাছাড়া তোমরা সবাই মিলে আমাকে এই দলের নেতা করেছো। দলের সকল সদস্যের প্রতি আমার নেতা হিসেবে একটা দায়িত্ব এবং দেখাশোনা করার কর্তব্য জাগে। আমি শুধু সেই দায়িত্ব এবং কর্তব্যটাই করেছি এবং এটা করব যতক্ষণ তোমাদের দলে আছি, তোমাদের সাথে, তোমাদের পাশে রয়েছি। তুমি হাঁটতে পারবে তো? আমাদের কিন্তু এখনো অনেকটা পথ যেতে হবে উপরে। হ্যাঁ পারবো, আমাকে পারতেই হবে। সেক্টনকে আগে রেখে ম্যাথিউস আর গেনিভারকে তার সঙ্গে দিয়ে কোমস এগিয়ে চলল ওদের পিছু পিছু। জঙ্গলের মধ্যে দিয়ে চলতে চলতে সবাই বেশ সতর্ক এবং সজাগ। হঠাৎ এবার দলের সবাই এমন এক জায়গায় এসে হাজির হলো যেখানে জঙ্গলের মধ্যে ওদের চারিদিকে ঘিরে রয়েছে অসংখ্য উঁচু উঁচু সেই ঢিবি, যে ঢিবি আগেই গোমস এবং তার দলবল এ পথে আসার সময় দেখেছিল। তবে এবার ঢিবিগুলো আরো উঁচু এবং সংখ্যায়ও প্রচুর। সেগুলো চারিদিকে ছড়িয়ে রয়েছে আর সেগুলোর উচ্চতা প্রায় মানুষের সমান। জ্যাক বলে এক দস্যু ছিল দলের একেবারে প্রথমে। সে একটা ঢিবির কাছে গিয়ে তাতে হাত দিল, আর হাত ঢোকাতেই সে বুঝলো ঢিবিটা খুবই নরম, অনেকটা নরম মাটির মতো। ঢিবিতে আঙুলের স্পর্শেই কতকটা তার গা ভেঙে পড়ে গেল। তারপর জ্যাক ঢিবিটার উপর রাগে তার লম্বা বন্দুকের বাঁট দিয়ে আঘাত করলো। সাথে সাথেই সেটা ভেঙে পড়ল। ঢিবিটা যে পদার্থগুলো দিয়ে তৈরি সেগুলো চারিদিকে ছড়িয়ে গেল। দলের বেশ অনেকেই চারিদিকে ছড়িয়ে গিয়ে আশেপাশে থাকা আরো কতকগুলো ঢিবিকে এই একইভাবে ভেঙে ফেলল।
আসলে এখানে ঢিবিগুলো অনেক বেশি, জঙ্গলের মধ্যে মধ্যে হয়ে রয়েছে। একটি থেকে আরেকটির দূরত্ব খুব কম নয়। আর এত ঘন ঘন ঢিবিগুলোর অবস্থান দেখেই দলের সকলের মনে বেশ কৌতুক হলো। এগুলো কি? ওর মধ্যে কি আছে? গোমস বলল, এই পাহাড়ের বুকে খুব সাবধানে আমাদের এগোতে হবে। অচেনা অজানা কিছু দেখলেই তাতে ওভাবে কেউ আঘাত করো না। কিন্তু সর্দার, এগুলো কিসের ঢিবি? এ ধরনের মানুষ সমান ঢিবি তো আমি জীবনে আগে কখনো দেখিনি, তাই কৌতূহল হলো। কিছু পোকামাকড় এমন ঢিবি করে, যেমন উই পোকা, তবে তার ঢিবি তো এরকম লম্বা লম্বা মানুষ সমান উঁচু হয় না। আর এই ঢিবিগুলো তো ভাঙলাম, ভেতরেও কিছু তেমন পেলাম না। বেশ অদম্য আগ্রহ নিয়ে কথাগুলো বলে জ্যাক। গোমস কিন্তু একরকম ধমকের সুরেই জ্যাককে বলে, আচ্ছা, আমরা এই পাহাড়ে কি জন্য উঠেছি? ঢিবি খুঁজতে না গুপ্তধন নিতে? এই প্রশ্নে সবাই চুপ করে দাঁড়িয়ে থাকে। জ্যাকের মাথাও নিচু হয়ে যায়। সে ভাবতেই পারেনি তার প্রশ্নে গোমস এই ধরনের উত্তর দিতে পারে। গোমস বলে, অতএব যা বললাম সেটা মেনে চলো। অজানা অচেনা জিনিস দেখলেই সেটা কি এ নিয়ে গবেষণা করতে ছুটে যেও না। বৃথা সময় নষ্ট করো না। আমাদের হাতে কিন্তু এত সময় নেই। অলরেডি একটা দিন চলে গেছে। দ্রুত গুপ্তধন কোথায় আছে অনুসন্ধান করে সেই ভাণ্ডার উদ্ধার করে এখান থেকে আমাদের আবার সমুদ্রে নামতে হবে। ওই দেখো, সূর্য আস্তে আস্তে পশ্চিম আকাশের দিকে এগিয়ে যাচ্ছে। আর 1-1.5 ঘন্টার মধ্যেই আরেকটি দিনের অবস্থান হবে। তাই যেটুকু হাতে সময় রয়েছে সেই সময়টুকু দিনের আলোয় যতটা পাহাড়ে ওঠা যায় তার চেষ্টা করি। সবাই এগিয়ে চলো, আর থেমো না। গোমসের এই নির্দেশ শুনে সবাই সামনে এগিয়ে যায়। ওরা সেদিন অনেকটা পথ পাহাড়ে উঠল। তবে উপরে উঠতে উঠতে মাঝে মাঝে গোমস পিছনের দিকে তাকাচ্ছিল। জঙ্গল এখানে এতটাই ঘন যে নিচে কিছু নজরে আসছিল না। সে এটা লক্ষ্য করেছিল। আরো কিছু দূর এগোতেই ওরা বেশ কিছু কঙ্কাল দেখতে পায় সেই পাহাড়ে। কঙ্কালগুলো বিভিন্ন ধরনের প্রাণীর, চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। এত কঙ্কাল এই পাহাড়ে কোথা থেকে এলো, এইটা নিয়ে সবার মধ্যে একটা আতঙ্ক এবং কৌতূহল তৈরি হলো। তবুও ওরা এই নিয়ে না ভেবে থমাসের নির্দেশে উপরে উঠতে থাকে। কিন্তু হঠাৎ তখনই ওরা দেখলো এইসব প্রাণীর কঙ্কালের মধ্যে একটা মানুষের কঙ্কাল সেই জঙ্গলের মাঝে থাকা একটা ঢিবির মধ্যে থেকে বেরিয়ে আছে। তখন দলের সকলে, এমনকি থমাসও, সেই ঢিবির দিকে দৌড়ে ছুটে গেল। কঙ্কালের দুটো পা শুধুমাত্র ওই ঢিবি থেকে বেরিয়েছিল। সেক্টন আর এডুলিন দুজনে হাত লাগিয়ে কঙ্কালটার দুটো পা ধরে টান দিল। স্বভাবতই কঙ্কালের পুরো শরীরটা সেই ঢিবির ভিতর থেকে বেরিয়ে এলো এবং সকলেই দেখলো সেটা সত্যি একটা মানুষের কঙ্কাল। তবে তার বুকের পাঁজরের মধ্যে থাকা বেশ কিছু হাড় ক্ষয়ে গেছে। ভালো করে লক্ষ্য করে ওরা বুঝতে পারল হাড়গুলো ঠিক ক্ষয়ে যায়নি। মনে হচ্ছে সেগুলো যেন কুঁড়ে কুঁড়ে কেউ খেয়েছে, কারণ হাড়ের মধ্যে ক্ষয়ে যাওয়া দিকগুলোতে হাতের আঙুল স্পর্শ করে ওরা বুঝতে পারল সেই ক্ষয়ে যাওয়া হাড়ের প্রান্তগুলো এবড়ো খেবড়ো এবং বেশ আড়ালো হয়ে গেছে। এবং সেই হাড়ের প্রান্ত থেকে বেশ কিছু হাড়ের চূর্ণ ওদের হাতের মধ্যে এসে লাগে। সেই হাড়ের চূর্ণ গোমস তার দলের সকলকে দেখিয়ে বলে, দেখেছো কিরকম হাড় ভেঙে চুড়ে নড়বড়ে হয়ে ঝুরঝুরে হয়েছে? এখানে হাত লাগালেই হাড় চূর্ণ হয়ে ঝরে পড়ছে। এর মানে এই হাড় এখানে দীর্ঘদিন ধরে রয়েছে, শুকিয়ে কাঠ হয়ে গেছে হাড়। তবে না, থাক। পাঁজরের হাড়গুলোয় হাত দিয়ে বোলাতে বোলাতে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল গোমস। কিন্তু গোমস, মানুষের হাড় এই ঢিবির মধ্যে কি করছে? সেটা জানি না। হয়তো কোনো মানুষ এখানে এসেছিল আর এখানে এসে সে মারা গিয়েছিল। তার দেহটা এখানে থাকতে থাকতে এইরকম হয়ে যায়।
এখানে আগেও কিন্তু অনেক প্রাণীর কঙ্কাল দেখলাম। এত প্রাণী কি একসাথে এই রকম স্থানে চতুর্দিকে মারা পড়েছিল? হয়তো কোনো প্রাকৃতিক বিপর্যয় কিংবা বজ্রপাতে এই সব প্রাণীদের একসাথে মৃত্যু হতে পারে। পাহাড় অনেক উঁচু, বজ্রপাতে উঁচু অংশ যেভাবে ক্ষতিগ্রস্ত হয় সেভাবে কোনো নিচু অংশের ক্ষতি হয় না, এটা তো জানো। আমার তাই মনে হচ্ছে হয়তো এখানে কোনো বাজ পড়েছিল আকাশ থেকে, আর তার ফলে এই প্রাণীদের মৃত্যু হয়। আর মনে রেখো, বাজ কিন্তু কোনো স্থানে পড়লে সে জায়গা সমেত আশেপাশের অনেকটা জায়গা জুড়ে ক্ষতি করে দেয়, এটা তো জানো। আর মানুষটির মৃত্যু তুমি বলছো অন্য কোনো কারণে হতে পারে। হ্যাঁ, তা হতেও পারে। এই কঙ্কাল থেকে তো আর ওর মৃত্যুর আসল কারণ আমরা জানতে পারবো না। চলো, আর এই স্থানে থেমো না, এখনো কিছুটা সময় বাকি সন্ধ্যা নামতে। ওই যে সামনে উঁচু একটা টিলা দেখতে পাচ্ছ তো তোমরা, ওইখানে পৌঁছে ওই টিলার পিছনে আজ রাতটা আমরা বিশ্রাম করব, আবার কাল সকালে নতুন করে যাত্রা করব। গোমসের নির্দেশ মতো সামনে একটা উঁচু টিলার দিকে গোটা দলটি সেই ঝোপ জঙ্গল পেরিয়ে এগিয়ে যেতে থাকলো। এগিয়ে চলবে। টিলার কাছে পৌঁছে গোমস নির্দেশ দিল গোটা দলটিকে সেখানে তাঁবু খাটাতে। মুহূর্তের মধ্যে তার দলের লোকেরা একটা তাঁবু খাটিয়ে নিল টিলার পিছনে। তারপর গোমস নিজের ওয়াটার বটল থেকে বেশ করে খানিকটা জল খেয়ে বলল, আমার বোতলে জল শেষ হয়ে গেল প্রায়। নতুন জলের সন্ধান করতে হবে, বুঝলে। তোমাদের সকলের কাছে আশা করি জল আছে পর্যাপ্ত। এই কথা শুনে দলের সকলেই তখন নিজের নিজের ওয়াটার বটল খুলে দেখতে লাগলো। দেখা গেল অধিকাংশ দলের লোকের জলের বোতল প্রায় ফাঁকা হয়ে এসেছে। তখন গোমস বলল, এই পাহাড় বেশ খাড়াই, দেখেই সেটা বুঝেছ। আমরা অনেক দূর উঠে এসেছি এর মধ্যে দিয়ে। আর টিলার সামনে দেখতে পাচ্ছ আরো গভীর জঙ্গল, এবং আমাদের মনে হচ্ছে আরো উঁচুতে উঠতে হবে। কোথায় যে সাঁওতালদের সেই গুপ্তধন রাখা রয়েছে এই সন্ধান করতেই অনেকটা সময় লেগে যাবে দেখছি। আবার হয়তো এমনও হতে পারে আমরা যে পথ ধরে উঠছি সেই পথের মধ্যে সেই গুপ্তধনের ভাণ্ডার ছিল না, হয়তো সেটা আছে অন্য পথে। তার মানে আমরা যে এতটা পথ ধরে উঠে এসেছি, এটা কি বৃথাই পরিশ্রম করেছি? সেটা এখনই আমি সঠিক করে বলতে পারছি না, তবে আমাদের আরো উপরে উঠতে হবে এবং একেবারে পাহাড়ের মাথার কাছে পৌঁছতে হবে। যদি সেখানে পৌঁছে আমরা বুঝতে পারি আমাদের আসার পথে কোনো তেমন গুপ্তধনের হদিশ নেই, তবে আমাদের আবার নিচে নামতে হবে এবং সেই নিচে নামার পথটা অন্য ধরতে হবে তখন। অর্থাৎ আমরা অন্য পথ ধরে নিচে নামব। তবে এখনই সে সম্ভাবনা নেই। আগে যে পথ ধরে চলছি আমরা এই পথেই আরো কিছু দূর এগোই। তবে আমার বিশ্বাস মৃত্যুকালীন সাঁওতাল সর্দার আমাদের যা যা বলেছে তা মিথ্যে নয়। একজন মৃত্যু মুখে পতিত হওয়া মানুষ কখনোই মিথ্যে বলে না। এটা আমাকে আমার মা বলেছিলেন, তবে মায়ের মুখ আর তেমন চোখে ভাসে না আমার। আর আমি এ নিয়ে ভাবতেও চাই না, কারণ ওসব অতীত। ওসব শুধু পিছনে টানে, স্মৃতির পটে ফেলে মানুষকে মায়ার বাঁধনে বেঁধে ফেলে। যেদিন থেকে দস্যুবৃত্তি স্বেচ্ছায় বেছে নিয়েছি সেদিন থেকে আমি আর আমার বাবা মায়ের কথা মন প্রাণ থেকে সম্পূর্ণ মুছে দিয়েছি। তবে আজ মায়ের কথাটা মনে পড়লো ঘটনাচক্রে। যেহেতু আমরা একজন মৃত্যুকালীন মানুষের মুখের কথা শুনে এই পাহাড়ে উঠেছি এবং তাদের রত্নভাণ্ডার খোঁজার চেষ্টা করছি। সেক্টন বলল, আচ্ছা সর্দার, তোমার কি মনে হচ্ছে সেই রত্নভাণ্ডার কোথায় থাকতে পারে এই পাহাড়ের বুকে? সেটা আশা করি কোনো গুপ্ত স্থানেই থাকবে, লোকচক্ষুর অন্তরালে। এ পাহাড়ের বুকে খোলাখুলি তো রাখবে না কেউ। তবে আমার এখন রত্নভাণ্ডার আবিষ্কার করার চেয়েও যেটার প্রতি বেশি জানার কৌতূহল জেগেছে সেটা হলো এই সাঁওতালদের সম্পদ পাহারাদার টাইটানো মায়োরমা সম্পর্কে। এই টাইটানো মায়োরমা কিসের দেবতা? শুধু কি উনি ধনভাণ্ডার নিরাপদ রাখেন? উনি দেখতে কেমন?
উনি কি আক্রমণাত্মক এবং হিংস্র না শান্ত দেবতা? এইসব নানাবিধ বিষয়ে বেশ কৌতূহল জেগে গেছে আমার এখন। আর এগুলো যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ ঠিক স্বস্তি পাচ্ছি না। যাই হোক, এবার তোমরা বিশ্রাম করো তাঁবুতে। কাল ভোরবেলা উঠেই আমরা আরো উপরে উঠব। কোমসের কথা শুনে তখন সবাই তাঁবুর ভিতর চলে যায়। পরের দিন তাঁবু ছেড়ে ওরা উঠেই আবার জিনিসপত্র গুছিয়ে নিয়ে উপরে উঠতে শুরু করলো সকাল সকাল। এবার পাহাড়ি পথের পাশে ওরা সবাই উঁচু উঁচু গাছ দেখতে পেল। তবে এত উঁচু গাছ ওরা এই পাহাড়ের চূড়ায় আগে কখনো দেখেনি। দলের বেশিরভাগ লোকের মাথা মাঝে মাঝে ওই উঁচু উঁচু গাছের দিকে চলে যাচ্ছিল। গাছগুলোর গুড়িগুলো বেশ মোটা মোটা। হঠাৎ দলের মধ্যে সেক্টন আচমকা চিৎকার করে বলে উঠল, ওটা কি? কথাটা বলার সাথে সাথেই সবাই দেখল সেক্টন উপরের দিকে তার ডান হাতের তর্জনীটা উঁচিয়ে রেখেছে। দলের সবাই তর্জনী লক্ষ্য করে সেটা যেদিকে নির্দেশিত সেই দিকেই সকলে চেয়ে তাকালো। সবাই দেখতে পেল একটা কঙ্কাল একটা পাখির বাসা থেকে ঝুলে রয়েছে। গোমস বলল, পাখির কঙ্কাল, সম্ভবত ঈগল বা বাজ পাখি হতে পারে, কিন্তু অত উঁচুতে বাসার মধ্যে মরেছে ওটা। কিন্তু বাসায় কি জন্য মরেছে? খাদ্যের অভাব কি? কিন্তু এ বিষয়টি বেশ অবাক করার মতো। দৃশ্যটাও বেশ অদ্ভুত। আজ পর্যন্ত এ দৃশ্য আমি কখনো দেখিনি। কোনো পাখি তার বাসায় মরে গেছে, বিষয়টি কেমন অবাক করার মতন না? তাই ভাবছি এক অপুষ্টি বা খাবার অভাবে বা মারাত্মক কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে ওটা মরতে পারে। হয়তো এমন কোনো রোগ ও পাখিটির মধ্যে হয়েছিল যাতে সে চলৎশক্তিহীন হয়ে পড়েছিল, খাবারের সন্ধানে বেরোতে পারেনি, আর এই জন্য ও নিজের বাসায় মারা পড়েছে। তবে ওরাই এগোতে এগোতে দেখল সেই পাখি যে গাছে ছিল সেই গাছের গায়েও অসংখ্য বড় বড় গর্ত, অনেকটা ফোকরের মতো। ইনফ্যাক্ট ওরা সেই পাহাড়ি পথে উঠতে উঠতে বেশিরভাগ গাছের গায়ে সেই গোলাকৃতি অসংখ্য ফুঁকো দেখতে পেল। জেনসেন ছিল সেক্টনের পাশেই। সে সেক্টনের পাশাপাশি চলছিল। জেনসেন বলল, আচ্ছা সেক্টন, একটা জিনিস লক্ষ্য করেছো? এই উঁচু উঁচু প্রতিটি গাছে কত গর্তের মতো ফুটো রয়েছে। ওগুলো কিসের ফুটো বলো তো? প্রতিটি ফুটো কিন্তু একই রকমের, দেখো। সেক্টন বলল, আমিও দেখেছি ফুটোগুলো, বুঝতে পারছি না কাঠঠোকরা পাখির বানানো ফুটো হতে পারে, অথবা অথবা কোনো পাখির বাসা হতে পারে। ভুলে যেও না, অনেক পাখি কিন্তু গাছের গায়েও ফুটো তৈরি করে তার মধ্যে থাকে। তবে আর ওরা গাছের ওই ফুটোগুলো নিয়ে ভাবল না। দলে দলে সামনে এগিয়ে চলল। কিন্তু আরো কিছু দূর এগোতেই ওরা যে জিনিসগুলো দেখতে পেল তাতে শিউরে উঠল। ওরা দেখল বেশ কিছু নরকঙ্কাল পথের মধ্যে পড়ে রয়েছে। তবে এবার সে সংখ্যা অনেক। কিছুটা দূরে দূরে কঙ্কালগুলো পড়ে রয়েছে। দলের অর্ধেক লোক এই কঙ্কালের মাঝ দিয়ে চলতে চলতে বেশ ভয় পেয়ে গেল। কোমস বলল, এখানে দেখেই বুঝতে পারছো এর আগে মানুষ এখানে এসেছিল। তাদের দেহের নিদর্শন কেমন চারিদিকে ছড়িয়ে পড়ে রয়েছে। জেনসেন বলল, সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এদের মৃত্যুর কারণ কি হতে পারে বলে তোমার মনে হয়? এত মানুষের মৃতদেহ এখানেই বা পড়ে আছে কেন? এদের মৃত্যু কি স্বাভাবিক মৃত্যু? এতগুলো মানুষ এই এক জায়গায় এসে মরেছে, এটা কেমন অবিশ্বাসের মতো লাগে না? তাই ভাবছি এদের মৃত্যু কি কোনো স্বাভাবিক কারণেই হয়েছিল, নাকি অন্য কোনো কারণে? কোমস একটু থেমে কঙ্কালগুলো ভালো করে পরীক্ষা করলো।
সে তো একটা কঙ্কাল নিজের হাতেই মাটি থেকে তুলে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো এবং সে জায়গার চারিপাশে একবার মাথা ঘুরিয়ে দেখেও নিল। দলের অনেকেই কঙ্কালটি হাতে তুলে ধরার জন্য বেশ ভয় পেয়ে গেল। কোমস আবার বলল, একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, জায়গাটা কিন্তু বেশ শান্ত এবং নিঝুম। এতক্ষণ আমরা এই পাহাড়ি পথে উঠতে উঠতে অনেক পাখির আওয়াজ পেয়েছি, কিন্তু এখানে এসে পৌঁছে ভালো করে শুনে দেখো, আর কিন্তু কোনো পাখির কলরব এই জায়গায় শোনা যাচ্ছে না। এমনকি গাছের উঁচু উঁচু ডালেও কোনো পাখি আমরা বসে থাকতেও দেখছি না। আমার কিন্তু এবার ওই সাঁওতাল সর্দারের কথাটা কেবলই কানে বাজছে। এখানে এরকম নিথর নিঝুম পরিবেশ কেন? ওই টাইটানো মায়োরমার উপস্থিতির জন্য কি, বা তার ভয়ে? এই কঙ্কালগুলোও তো দেখে মনে হচ্ছে বেশ পুরনো, প্রায় 10-20 বছরের আগে তো হবেই। এদের মৃত্যু কি পরিবেশের এই নির্জনতার জন্য, নাকি এই নির্জনতায় লুকিয়ে রয়েছে কোনো অজানা বিভীষিকার আতঙ্ক, যা হয়তো আমরা এখনো অনুভব করতে পারছি না? সেক্টন বলল, গোমস, তোমার কি এই জায়গা সম্পর্কে জানার কৌতূহলটা যেন একটু বেশি দেখা যাচ্ছে? তুমি কি এ জায়গায় দাঁড়িয়ে থেকে জায়গাটার পরীক্ষা করবে বলে মনে করছো, তাই এত কথা বলছো? তার চেয়ে ফালতু এখানে সময় নষ্ট না করে চলো এগোনো যাক আরো। স্পষ্টতই বোঝা গেল সেক্টন যেন কিছুতেই সে জায়গায় থেমে থাকতে চায় না। সে বোধহয় কোনো বিপদে রাজ করেছে জায়গাটায় এরম একটা শান্ত নির্জন পরিবেশ দেখে, এবং তার চেয়েও বড় কথা, এরকম একটা পরিবেশের মাঝে এত নরকঙ্কাল পড়ে থাকতে দেখে। গোমস বলল, এ কি সেক্টন, তুমি এ কি কথা বলছো? এই জায়গায় থেমে থাকার আমার কোনো ইচ্ছা বা অবকাশ নেই, কারণ অলরেডি 3টে দিন পার হয়ে গেছে এই পাহাড়ে উঠতে উঠতে। এবার তাড়াতাড়ি গুপ্তধনের সন্ধান করে এখান থেকে দ্রুত তা আহরণ করে ফিরে যেতে চাই। আমি শুধু জায়গাটার বিষয়ে তোমাদের একটু ওয়াকিবহাল করালাম। চলো এবার। কথাটা বলেই হাত থেকে নরকঙ্কালটা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে গোমস সেখান থেকে দলের সাথে আরো পাহাড়ের উপরের দিকে চলে যায়। তবে তার মনের মধ্যে প্রকাশ না করলেও একটা কেমন যেন কৌতূহল থেকেই যায় জায়গাটার পরিবেশ দেখে। সেদিন পাহাড়ি পথে আরো কিছুটা উপরে উঠে ওরা এক সময় থামে। সেদিন ওদের যাত্রা যেখানে শেষ হয় জঙ্গলের মধ্যে, সেখানে ওরা দেখতে পায় জঙ্গলের মাঝে খুব কাছেই 3টে বড় বড় টিলা পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। গোমস সকলকে সেই জায়গায় তাঁবু খাটাতে বলে নিজে এবং সেক্টনকে সঙ্গে করে এগিয়ে যায় সেই টিলা 3টের দিকে। সেই 3টে টিলা ওরা দুজনে ভালো করে দেখতে লাগে। টিলার নিচে মাটি রয়েছে এবং সেই মাটির চারিদিকে বেশ কিছু পিঁপড়ে চলাফেরা করছে এবং আবার টিলার তলদেশেই ঢুকে যাচ্ছে। ওরা ভালো করে পিঁপড়েগুলো দেখে বুঝতে পারল সেগুলো যেন টিলার নিচেই ঢুকে যাচ্ছে বা টিলার আশেপাশেই ঘোরাঘুরি করছে, সেখান থেকে দূরে চলে যাচ্ছে না। গোমস এই বিষয়টি তার সঙ্গী সেক্টনকে দেখিয়ে বলল। সেক্টন বলল, এগুলো কি জাতের পিঁপড়ে বলতো? এ ধরনের পিঁপড়ে তো আগে দেখিনি। মুখের সামনে দাঁড়াটা লক্ষ্য করো, কি ভীষণ ধারালো এবং লম্বা। পিঁপড়েগুলোকে প্রথমে দেখেই এক ঝলক আমার ডেও পিঁপড়ের কথা মনে পড়েছিল, কিন্তু না, এগুলো সে জাতের পিঁপড়ে না। এর গায়ের রংটা দেখো, মিশমিশে একেবারে কালো, একেবারে গভীরভাবে কালো। কিন্তু টিলার নিচে পিঁপড়ে, টিলার নিচে কখনো পিঁপড়ে থাকতে পারে? এটা বেশ অস্বাভাবিক। ভেবে দেখো,
টিলার নিচে তবে কি মাটির মধ্যে গর্ত করেছে এই পিঁপড়ে? গোমস বলল, পিঁপড়েগুলো কিন্তু সাইজেও বেশ বড়, সেটা কি লক্ষ্য করেছো? এগুলো তোমার প্রায় 2 হাতের 2 আঙুল সমান লম্বা। এত লম্বা যে পিঁপড়ে হয় তা এই না দেখলে সত্যি একেবারে জানতে পারতাম না। চলো এবার ফিরি। দাঁড়াও, বাকি টিলাগুলো একটু ভালো করে দেখে যাই। কথাটা বলেই সেক্টন বাকি দুটো টিলার কাছে গেল এবং সেগুলো বেশ পর্যবেক্ষণ করে দেখতে লাগলো। তবে এখানেও একই দৃশ্য ওদের কাছে পরিলক্ষিত হলো। মানে টিলার নিচে সেই পিঁপড়েগুলো ঘোরাঘুরি করছে, তবে সেগুলো টিলার পাশ বা ধার থেকে একটু দূরে সরে আসছে না। সেগুলো টিলার নিচেই ঘোরাঘুরি করতে করতে আবার তার নিচেই ঢুকে যাচ্ছে। বেশ অদ্ভুত লাগছে। 3টি টিলার নিচেই পিঁপড়েগুলো ঘোরাঘুরি করে ঢুকছে আর বেরোচ্ছে। আবার এই টিলা ছেড়ে এগুলো খুব একটা বেশি দূরে যাচ্ছেও না। এটা খুব বিস্ময়কর একটা বিষয়। ভেবে দেখেছো কি তুমি এটা? তা তুমি ঠিকই বলেছো সেক্টন। আমিও এই পিঁপড়েগুলোকে দেখেই এটাই ভাবছিলাম, এটার থেকে কেন ওরা দূরে যাচ্ছে না। এর নিচেই এমনকি এর ধার ঘেঁষে চলাফেরা করে আবার এর তলায় ঢুকে যাচ্ছে। আমার মনে হচ্ছে এই কালার নিচে ওদের বাসা আছে। ওরা বাসার চারপাশে বোধহয় পাহারা দিচ্ছে। এই পিঁপড়ে এটা তো নিশ্চয়ই বুঝেছো মাটির নিচে থাকে, কারণ টিলা 3টি মাটির উপরেই রয়েছে। কিন্তু এই 3টি টিলা পাশাপাশি এখানে, এটাও বেশ অবাক করার মতো বিষয়। কাছাকাছি এই 3টি টিলা এখানে রয়েছে কেন? টিলাগুলো আবার পাশাপাশি। এটা কি কোনো কাকতালীয় বিষয়, নাকি কেউ এখানে এই 3টি টিলাকে ঠেলে পাশাপাশি রেখেছে? কিন্তু কেই বা রাখবে? এই পাহাড়ে তো মানুষ চলাচল করে না টাইটানো মায়োরমার ভয়ে। আমার মনে হচ্ছে আগামীকাল আমরা এই টিলাগুলো সরিয়ে এর তলদেশটা একবার পরীক্ষা করব। এই টিলা সরাতে দলের সাহায্য নিতে হবে। কি ভারী এবং উঁচু এগুলো, দেখেছো তো? গোমস সেক্টনকে উদ্দেশ্য করে কথাগুলো বলল এবং তারপরেই সেখান থেকে আবার নিজেদের তাঁবুর দিকে এগোতে লাগলো। গোমস আগে আগে, আর সেক্টন তাকে অনুসরণ করে তার পিছনে চলল। সে রাতে তাঁবুর মধ্যে সবাই আশ্রয় নিল। শুধু কেমল আর জেনসেন তাঁবুর বাইরে মশালের কাছে বসে থাকলো। গোমস তাদের বলেছিল তাঁবুর মধ্যে শুতে, কিন্তু তারা কেউ গোমসের এই আদেশ শুনল না। তারা বলল, আমরা একটু মদ খেতে চাই, আর তাঁবুর ভেতরে সকলের মাঝে আজ শোবো না সর্দার। এই খোলামেলা প্রাকৃতিক পরিবেশের মাঝেই ঘুমোতে চাই। তুমি কিছু ভেবো না সর্দার। তুমি তো ভালো করেই জানো এই মদ আমাদের কিরকম শক্তি দেয় নিজেদের কাজে। এতদিন এই পাহাড়ে উঠছি আর এই মদ ছাড়া, তাই ভালো লাগছে না সর্দার। আর তুমি হঠাৎ করে এমন একটা অভিযান বাছলে যেখানে মানুষকে হত্যা করার কোনো বিষয় নেই। শুধু আমরা পাহাড়ে চড়েছি কোন এক দেবতার আগলে রাখা গুপ্তধনের উদ্দেশ্যে। ও তুমি কিছু ভেবো না। গোমস তাদের বলল, মদ তো আমিও খাই, তা ঠিক, কিন্তু তোমরাও দেখো আমি কিন্তু এই অভিযানে নামার পর থেকে এতটুকুও মদ খাইনি। মদকে সম্বরণ করেছি, ড্রিঙ্কস থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি এই অভিযানের একেবারে শুরু থেকেই। তবে তোমাদের আমি বাধা দেব না, তোমরা যা ভাবছো তাই করো, কিন্তু এই অজানা জঙ্গলে আমাদের তাঁবুর বাইরে থেকে দূরে চলে যেও না। এতে কিন্তু বিপদের সম্ভাবনা আছে। যদিও আমরা আপাতত এই পাহাড়ি জঙ্গলে ঘেরা অঞ্চলে এখনো পর্যন্ত কোনো হিংস্র প্রাণীর মুখোমুখি হইনি, তবুও সাবধানের মার নেই। সতর্ক এবং সজাগ থাকা, উঠে আগে থেকেই আর বিপদ দেখে তবেই সজাগ হব এবং বিপদের মুহূর্তে সতর্ক হব, এরকম ভাবনা চিন্তা ঠিক উপযুক্ত নয়। তাই বলছি আগে থেকেই সাবধান এবং সতর্ক থেকো। কোনো বিপদের আশঙ্কা বুঝলেই তাঁবুতে দলের সকলকে সে বিষয়ে সচেতন করবে তোমরা। এটা তোমাদের আগে থেকেই বলে দিলাম।
শেষমেশ একরকম গোমস সর্দার হিসেবে জেনসিন আর কেমলকে পারমিশন দিয়ে দিয়েছিল বাইরে থাকার। একটা বড় করে আগুনের কুণ্ডলি বানানো হয়েছিল তাঁবুর বাইরে। জেনসিন আর কেমল তার পাশেই বসেছিল দুজনে। কত রকম নিজেদের মধ্যে কথাবার্তা এবং মদের ফোয়ারায় ডুবিয়ে দিয়ে একসময় মাতাল হয়ে তারা সেই আগুনের কুণ্ডলির পাশেই শুয়ে পড়েছিল বেহুশ অবস্থায়। তখন অনেক রাত, চারিপাশে জঙ্গল, গভীর অন্ধকারের ঠাসা। তাঁবুর সকলেই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ একটা মনুষ্য কণ্ঠে আর্তচিৎকার শুনে তাঁবুর ভেতরে থাকা সকলেই জেগে ওঠে। সেক্টন বাইরে যেতে চায় হাতে একটা বন্দুক নিয়ে, কিন্তু গোমস তাকে পিছন থেকে টেনে ধরে বাধা দেয়। শেষমেশ দলের সকলকে হাতে বন্দুক নিয়ে বাইরে বেরোনোর নির্দেশ দেয় গোমস। ওরা সকলেই তাঁবুর বাইরে বেরিয়ে আসে, কিন্তু বাইরে এসে তারা দেখে সামনে আগুনের কুণ্ডলি চলছে, আর সেই কুণ্ডলির পাশে এক ধারে শুয়ে রয়েছে কেমল। জেনসিন পাশে নেই। জেনসিন কোথায় গেল? তাহলে কি ওই আর্তচিৎকারটা জেনসিনের? মনের মধ্যে এইসব ভাবতে ভাবতে গোমস আগুনের কুণ্ডলির কাছে গিয়ে একেবারে কেমলের পাশে গিয়ে দাঁড়ায়। তারপর ঝুঁকে পড়ে কেমলকে ঝাঁকায়, কিন্তু কেমল ওই বেহুশ অবস্থায় তাকে বলে, ঝাঁকাচ্ছিস কেন? ঝাঁকাচ্ছিস কেন? ঘুমিয়ে পড় চুপচাপ। তার পাশ থেকে জেনসেন অদৃশ্য হয়েছে এ বিষয়ে তার কোনো হুঁশই নেই। আরো কয়েকবার ডাকায় কেমল সেই অচৈতন্য মাতাল কণ্ঠে জড়ানো জড়ানো ভাষায় সেই একই কথা বলে। কে আমাকে ঝাঁকাচ্ছিস না ভাই? কে? শুধুতে না, শুধুতে অনেক রাত হয়েছে, তুইও কি শুয়ে পড়। হ্যাঁ, শুয়ে পড়। তখন গোমস কেমলকে ছেড়ে দিয়ে দলের সঙ্গে আরেকটু সামনে এগোলো এবং দু চারবার জেনসেন জেনসেন বলে ডাকলো, কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে কোনো জবাব এলো না প্রত্যুত্তরে। তখন গোমস দলের সকলকে বলল, মনে হচ্ছে আমাদের দলের একজন সঙ্গী বিপদে পড়েছে। আমি এজন্য এটাই আঁচ করে কেমল আর জেনসিনকে তাঁবু ছেড়ে এর বাইরে যেতে বারণ করেছিলাম। অজানা জঙ্গল, অন্ধকারে ঠাসা, কত রকমের বিপদ এর মধ্যে ওত পেতে বসে আছে। যেটারই আমি সম্ভাবনা আঁচ করেছিলাম ঠিক সেটাই হলো। দেখলে এখন এত রাতে কোথায় খোঁজ চালাবো বলো তো? সেক্টন বলল, সর্দার, মদের নেশায় ও হয়তো হালকা হতে কোথাও গিয়েছিল আর সেখানেই হয়তো পড়ে আছে। এরকম তো হতে পারে, ধারে কাছে নিশ্চয়ই আছে। বেটা এখন মাতাল এবং বেহুশ হয়ে রয়েছে, তাই ও এখন কিছু বুঝতে পারবে না। কাল সকাল হলে ঠিকই আবার চেতনা ফিরে পেয়ে তাঁবুর কাছে আসবে। তুমি এ নিয়ে ভেবো না। কাল সকাল হতে দাও, ওর একটা ঠিক খোঁজ পাওয়া যাবে। চলো এখন আমরা আবার তাঁবুতে ফিরি আর ধরাধরি করে কেমলকেও তাঁবুর ভেতরে নিয়ে যাই। সেক্টনের এই কথা শুনে গোমস তাই করল। দলের সকলে আবার তাঁবুর কাছে ফিরে এলো এবং কেমলকে ধরাধরি করে তাঁবুতে নিয়ে এনে রাখা হলো। বাইরে আগুনের কুণ্ডলির মধ্যে আরো কাঠ ফেলে দিয়ে আগুনের প্রজ্বলিত শিখাকে আরো উঁচু করে ধরা হলো। গোমস বলল, বাইরে জোরালো আগুন জেলে রাখলাম, যাতে হিংস্র কোনো জন্তু জানোয়ার যেন এই তাঁবুর কাছে না খেঁচতে পারে। যাও, এবার সকলে যে যার মতো তাঁবুর ভেতরে গিয়ে শুয়ে পড়ো। গোমসের নির্দেশ পেয়ে দলের সকলেই তাঁবুতে গিয়ে শুয়ে পড়ল। একটা লম্বা চুরুটে কয়েকবার টান মেরে গোমস বাইরে থেকে তাঁবুর ভিতরে এসে শুয়ে পড়ল, কিন্তু তার ঘুম এলো না জেনসিনের চিন্তায়। কোথায় যেতে পারে এত রাতে? সেক্টন যা বলল তাই কি ঠিক? হয়তো সে বাথরুমের জন্য তাঁবু ছেড়ে সামান্য দূরে গিয়ে মদের নেশায় সেখানেই হুঁশ হারিয়ে পড়ে রয়েছে। তাই কি? তাই যেন হয়। কপালের উপর ডান হাতটা রেখে এইসব
নানান ধরনের দুশ্চিন্তা করছিল গোমস, এক দৃষ্টিতে তাঁবুর কাপড়ের দিকে তাকিয়ে। তার তন্দ্রা মতো এসেও গিয়েছিল এক সময়। হঠাৎ সে চমকে ওঠে আরো একটা তীব্র শব্দ শুনে। বেশ কয়েকবার তীব্র শব্দটি হয়, তবে এবারের শব্দটি অমানুষিক। এ কোনো মানুষের শব্দ নয়। শব্দটা বিচিত্র, কতকটা যেন হুঙ্কারের মতো। ঘুম ছুটে যায় কমসের। সে হাতের কাছে থাকা বন্দুকটা নিয়ে দ্রুত তাঁবুর বাইরে এসে তাঁবুর মুখে দাঁড়ায়। তাঁবু ছেড়ে বাইরে আসতে আসতে আরো কয়েকবার সেই অমানসিক শব্দটা হয়। শব্দটা আহম 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 করে হতে থাকে, আর শব্দটা হচ্ছে আরো নিচের জঙ্গল থেকে। মানে তারা যে পথ পেরিয়ে এখানে উঠে এসেছে, সেই অতিক্রম করে আসা পথের দুধারে থাকা গভীর বনানীর মধ্যে থেকে। গোমস আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, কিন্তু নতুন করে আর কোনো শব্দ সে শুনতে পায় না। উপরে তাকিয়ে দেখে সামনে দূরে বিস্তৃত জঙ্গলের মাথার উপর চাঁদ উঠেছে রূপলি থালার মতো, এবং সে তার আলো সেখান থেকে চারদিকে ছড়িয়ে দিচ্ছে। বেশ সুন্দর, নিঝুম, নিস্তব্ধ পরিবেশ। হোমস সেখান থেকে আবার তাঁবুর ভিতরে এসে শুয়ে পড়ে। পরের দিন ওরা সকাল সকাল উঠেই গোমসের নির্দেশে তাঁবু গুটিয়ে আরো উপরে উঠতে লাগলো। সবার প্রথমে গোমস তার দলবল নিয়ে হাজির হলো সেই বিরাট তিনটে পাথরের কাছে। যদিও আজ সেই পাথরের নিচে বড় বড় পিঁপড়ে খুব বেশি একটা দেখা গেল না। থমাস তার দলের এথনে, সেক্টন, কেমাল এবং ব্রড এই চারজনকে ওই পাথরগুলো সরাবার নির্দেশ দিল। এই নির্দেশ পেয়ে ওরা সর্বপ্রথম মাঝের পাথরটাই সরাবার জন্য হাত দিল। তারপর পাথরটি ঠেলতে লাগলো প্রচন্ড শক্তিতে। প্রায় আধ ঘন্টার নিরলস চেষ্টায় অবশেষে পাথরটি ওরা চারজন, এমনকি শেষ মুহূর্তে থমাস নিজেও হাত লাগিয়ে সরাতে সক্ষম হলো। পাথরটি ওদের ঠেলায় সামান্য দূরে গিয়ে গড়িয়ে পড়তে লাগলো। পাথরটি সরে যেতেই জায়গাটা ফাঁকা হলো এবং ওরা দেখতে পেল সেখানে যেন একটা কুয়োর মতো মুখ। পাথরটি এই মুখেই ছিল। ওরা সবাই সেই বিরাট গোলাকৃতি গর্তের চারিপাশে দাঁড়িয়ে গর্তটা ভালো করে দেখছিল। এরপর দুপাশে থাকা দুটো পাথরকেও ঠেলে সরিয়ে তার তলা থেকে ওই একই রকম আরো দুটো গর্ত বের করা হলো। ওরা সকলেই সেই গর্ত দুটোর মধ্যে টর্চের আলো ফেলে দেখতে লাগলো, কিন্তু সেই গর্তের মধ্যে আলো শুধুমাত্র সামান্য কিছু জায়গা আলোকিত করলো, আর বাদ বাকি গর্তের ভিতরে দুর্ভেদ্য অন্ধকার। ওরা অনেকক্ষণ সেই গর্তের ভিতরে টর্চের আলো ফেলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো, কিন্তু ভিতরে কিছুই দেখা গেল না। দলের মধ্যে থাকা সেক্টন সেই গর্তের মুখে কয়েকবার শব্দ করে ডাকলো। তার মুখের কথা গর্তের মধ্যে চারিপাশে প্রতিফলিত হলো। এতে বোঝা গেল গর্তটা বেশ গভীর এবং ফাঁকা। গোমস বলল, এই তিনটি গর্ত এভাবে পাথর দিয়ে ঢাকা রয়েছে কেন বলতো পাশাপাশি? এই টিলাগুলোর নিচে আমরা বেশ কিছু পিঁপড়ে দেখেছিলাম কিছুদিন আগে। বিষয়টি সত্যি বোধগম্য হচ্ছে না। দলের মধ্যে এনারেল বলে উঠল, সর্দার, আমার মনে হচ্ছে এই গর্ত গভীর বলেই একে ঢেকে রাখা হয়েছে টিলাগুলো দিয়ে, যাতে এর মধ্যে কেউ পড়ে না যায়। কিন্তু কেন বলতো? কি কারণে এর মুখ এভাবে ঢেকে রাখা হয়েছে? শুধু কি এর মধ্যে পড়ে যাবার ভয়ে? তবে তো বলতে হবে এটা কোনো মানুষের কাজ, কারণ মানুষই তো এ ধরনের ভাবনা পোষণ করে। তাই সতর্কতার সঙ্গে এই গর্তের মুখগুলো ভবিষ্যতের বিপদের আশঙ্কায় বন্ধ করে রেখেছে। কিন্তু এখানে আসার আগে সেই সাঁওতাল সর্দার যে আমাদের বলেছিল এই পাহাড়ে নাকি কোনো মানুষ আসে না। এখানে দেবতার টাইটানো মায়োরমার বিপুল এক ধনরাশি মানুষের চোখের আড়ালে রেখে পাহারা দিয়ে চলেছে।
কারোর নাকি এই ধনভাণ্ডারের কাছে প্রবেশের কঠোর বারণ রয়েছে, কেউ এখানে প্রবেশ করতে পারে না। তাহলে যেখানে মানুষের প্রবেশ নেই সেখানে এই গর্তের মুখ কে এভাবে সযত্নে ঢেকে রেখে দেবে? যদি এই কাজ অনেক অনেক আগে কোনো মানুষই করে যদি না যায়, আমি চাইছি এই গর্তের মধ্যে নেমে দেখা যাক। তাহলে তুমি কি করতে চাও? বেশ গম্ভীরভাবেই কথাটা বলে ওঠে সেক্টন। কিন্তু আমার মন কিছুতেই এত সহজে মানতে চাইছে না এই গর্ত শুধুমাত্র এর মধ্যে পড়ে যাবার ভয়ে ঢেকে রাখা হয়েছিল। তোমরা কি আমার সাথে একমত আছো? দলের সকলেই গোমসের কথায় সমর্থন করল, শুধু একমাত্র সেক্টন ছাড়া। সে বলল, কিন্তু এই পাথরের নিচে গর্তটা তো একটা সরু লম্বা গহ্বরের মতো। এর নিচে নামলে আমরা কি আবার ঠিক মতো এর মধ্যে থেকে ফিরে আসতে পারবো তো? আর ভেতরে তো দুর্ভেদ্য অন্ধকার, কি আছে আমরা স্পষ্ট করে তো সেটা বুঝতেই পারছি না। যদি এমন কিছু এর মধ্যে থাকে যা আমাদের আমাদের প্রাণের সংশয় হয়ে দাঁড়ায়, তবে তবে আমরা কি করব গোমস? সেক্টন, তুমিও তো সেই আবার একই কথা বলছো। মনে রেখো, আমরা এখানে এমন একটি কাজে এসেছি যার পরতে পরতে লুকিয়ে আছে দুর্ধর্ষ দুঃসাহসিক অভিযান, রোমাঞ্চ, ভয়। আর এগুলো আছে বলেই এগুলোর মুখোমুখি হবার জন্য আমাদের কাছে আত্মরক্ষার অস্ত্রশস্ত্র, টর্চ এইসব তো মজুত আছে। আমরা এইসব নিয়েই তো নিচে নামব। কিন্তু এই জায়গাটা দেখতে হবে। জায়গাটাকে এভাবে বিশেষ করে অবস্থিত করার জন্য এর মধ্যে কি আছে সেটা জানার ভীষণ কৌতূহল জেগেছে আমার মধ্যে। এটা দেখতেই হবে এর মধ্যে এমন কি লুকিয়ে আছে। হয়তো এমনও হতে পারে এর মধ্যে আমরা এই পাহাড়ে ওঠার গুপ্তধন পেয়ে গেলাম, হয়তো আর আমাদের আর উপরে উঠতে হলো না। তবে এর মধ্যে নামার আগে আমাদের কতগুলো সতর্কতা নিতে হবে। আমরা সবাই একসাথে এর মধ্যে নামবো না। কেলিস আর টেল থাকবে এখানে, ওই গহ্বরের মুখের বাইরে। ওর সাথে আমরা কমিউনিকেশন কেবিলের সাহায্যে যোগাযোগ রাখব। ভিতরে কি হচ্ছে, আমরা কি দেখছি বা কোথায় রয়েছি, এই সব আপডেট নেবে টেল আর কেলিস। যদি আমরা কোনো বিপদে পড়ি এর ভেতরে, তবে সেক্ষেত্রেও তারা আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসবে। তবে একজন একজন করে যদি অস্ত্রশস্ত্রের প্রয়োজন অনুভব হয়, তবে তার যোগানও তোমরা আমাদের দেবে। কেলিস আর টেইল গোমসের এই কথা শুনে মাথা নাড়ল। আমরা দড়ির সাহায্যে এর ভেতরে নামব। দড়ি বাইরে থেকে ভেতরে নামানো থাকবে। কেলিস আর টেল, দড়ির এক প্রান্ত তোমরা ধরে থাকবে, সেটা এই জঙ্গলের কোনো গাছের সঙ্গে বেঁধে রাখবে। আমরা দড়ি করে নিচে যাব, আবার দড়ির সাহায্যেই উপরে উঠে আসব। তোমরা কিন্তু দড়ির এক প্রান্ত শক্ত করে বেঁধে দিও এবং নজর রেখো বাঁধনের ওপর, সেটা কোনো মতেই যেন আলগা না হয়ে যায়। আমরা দড়ির অপর প্রান্ত ধরে নামব। তাহলে মোটামুটি সবাই বুঝে গেছো? কথাগুলো বলেই গোমস সকলের হাতে টর্চ দিয়ে দিল। মাথায় পরে নিল এক ধরনের লোহার হ্যাট। সকলেই সেই হ্যাট পরল। সকলের হাতে তুলে দেওয়া হলো উইনচেস্টার রিপিটার নামের বন্দুক। আস্তে আস্তে দলের সবাই একে একে গহ্বরের মধ্যে ঝুলন্ত দড়ির সাহায্যে নামতে লাগলো। অবশ্য নামার আগে একটা বড় মোটা দড়ি সামনেই একটা মোটা গাছের সাথে বেঁধে গহ্বরের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। গাছের সাথে দড়ির বাঁধন শক্ত আছে কিনা সেটা আরো ভালো করে দেখে নিয়ে সবার শেষে গোমস সেই গহ্বরের মধ্যে নেমে পড়ল। ক্যালিস আর টেল বাইরেই থাকলো। ভেতরে দুর্ভেদ্য অন্ধকার। তারই মধ্যে দিয়ে সরু দড়িটাকে শক্ত করে কোমরের সাথে বেঁধে এক হাতে দড়ির সাথে জড়িয়ে আস্তে আস্তে গোমস নিচে নামতে লাগলো। কোমরের সাথে দড়িটা সে কপিকল দিয়ে বেঁধে রেখেছিল। এই কপিকল সে তার দলের সকলকে এই দড়ি বেঁধে নামার জন্য দিয়ে রেখেছিল। সেই কপিকলের কেঁচ কেঁচ আওয়াজই জানান দিচ্ছিল এবং গোমসকে বোঝাচ্ছিল এই দুর্ভেদ্য অন্ধকার ভেদ করে তার সামনে থাকা দলের লোকগুলো এক এক করে নিচে নামছে। যদিও এই অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না,
গোমস এই দড়ি বেঁধে নিচে নামার আগে একটা টর্চ সাথে করে নিয়ে এসেছিল। এবার সে বাঁ হাত দিয়ে তার কোমরের উপর থেকে ওই টর্চ বের করে চারিদিকে মেলে ধরল। দড়ি দিয়ে নামতে নামতে চারিদিকের দেওয়ালে সে টর্চের আলো ফেলতে লাগলো এবং দেখতে পেল সেই গহ্বরের দেওয়ালে অসংখ্য এদিক ওদিক বেশ বড় বড় গর্ত রয়েছে। এই গর্ত গোটা গহ্বরের দেওয়ালকে এদিক ওদিক জুড়ে রেখেছে। গর্তের মুখে আলো ফেলে ভালো করে এসে দেখার চেষ্টা করলো, কিন্তু ঝুলন্ত দড়িটা গহ্বরের একেবারে মাঝখান দিয়ে চলে গেছে। ফলেই দড়ি থেকে গুহার দেওয়াল বেশ অনেকটাই দূরে। তাই গুহার দেওয়ালে থাকা গর্তের মধ্যে যে কি রয়েছে গোমস দড়ি থেকে ঝুলে আন্দাজ কিছুই করতে পারল না। তবুও সে হাল ছাড়ল না। দড়ি বেয়ে নামতে নামতে দেওয়ালের সেই গর্তগুলোর মুখে টর্চের আলো ঘোরাতে লাগলো। এইভাবে আরো খানিকটা সে নিচে নেমে গেল। টর্চের আলো আশেপাশে ঘোরাতে ঘোরাতে গোমস নিচে নামছিল। তার দলের বাকিরাও তার মতো দড়ি ধরে নামতে নামতে চারিদিকে আলো ঘোরাচ্ছিল। হঠাৎ কেমলিন চেঁচিয়ে উঠল, আমার পা মাটিতে ঠেকেছে, সবাই আস্তে আস্তে নামো। তুমি ওখানে কি দেখতে পাচ্ছ আশেপাশে? উপরে থাকা মানুষগুলো একসাথে চেঁচিয়ে কথাগুলো বলে উঠল। কেমলিন বলল, এইখানে আশেপাশে বড় বড় গুহা রয়েছে, জায়গাটা পাথুরে। ঠিক আছে, তুমি ওখানে অপেক্ষা করো। আচ্ছা। দলের অনেকেই দেখতে পেল টর্চের আলোয় কেমলিন সেই গহ্বরের মধ্যে একটা ধারে সরে দাঁড়ালো। আস্তে আস্তে প্রায় 10-15 মিনিটের মধ্যেই দলের সকলে সেই গহ্বরের নিচের মাটিতে গিয়ে হাজির হলো। গোমস সেখানে পৌঁছে সবার আগে মাথার উপর দিকে তাকিয়ে বলল, দেখেছো আমরা কত নিচে এসেছি? প্রায় 80-90 ফুট গভীর গর্তটা। ওই যে সবাই ওপরে তাকিয়ে দেখো, বিন্দুর মতো ওই সাদা গোলাকার অংশটা হচ্ছে এই গহ্বরের মুখ। ওখান দিয়েই আমরা এর মধ্যে নেমেছিলাম। গোমসের কথা মতো দলের সবাই সোজাসুজি মাথা উঁচু করে উপরে তাকিয়ে দেখল গহ্বরের মুখটা। কেমলিন বলল, এ তো অনেক উঁচুতে। আমরা তবে অনেকটাই গভীরে এসে গেছি। এই গহ্বরটা তাও অনেকটাই গভীর, আর আমাদের কথাও এখানে ইকো হচ্ছে। গোমস বলল, আশেপাশে বহু গুহা রয়েছে। এগুলো কিসের গুহা বলো তো? কৌতূহল হচ্ছে ভীষণ। তবে আমরা দলে অনেকেই আছি। এখানে মোট 6টি গুহা আছে, আর আমরা দলে আছি 10 জন। আমরা সকলে দলে ভাগ হয়ে একজন এক একটি গুহাতে অনুসন্ধান চালাবো। গুহা যত দূর পর্যন্ত বিস্তৃত তত দূর কিন্তু গিয়ে আমাদের দেখতে হবে। 3 ঘন্টা পর আবার সবাই এই গহ্বরের এই মাঝে এসে জড়ো হব। আর সবাই এই যে এই মার্কারগুলো নিয়ে যাও। গুহাতে যে পথ ধরে যাবে মনে করে সেই পথের পাশে থাকা গুহার দেওয়ালের গায়ে এই মার্কার দিয়ে দাগ কেটে কেটে এগোবে, যাতে সেই চিহ্ন ধরে আবার ফিরতে পারো। ঠিক আছে? এভরিবডি ইজ ক্লিয়ার? গোমসের প্রশ্নে দলের সকলেই মার্কারগুলো হাতে নিয়ে বলল, ক্লিয়ার। সেই সব গুহার মধ্যে আস্তে আস্তে সবাই ঢুকে গেল। সেক্টনের গোমস দুজনে যে গুহার পথ ধরে এগোচ্ছিল, গোমস টর্চের আলো ফেলে রাখছিল সামনে, আর তার পিছনে সেক্টন দেওয়ালে আলো ফেলতে ফেলতে মার্কার দিয়ে চিহ্ন আঁকতে আঁকতে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ সেক্টন ডান দিকের দেওয়ালে একরকম মার্কার দিয়ে চিহ্ন আঁকতে গিয়ে চমকে উঠল। আসলে আলো ফেলে সে দেখতে পেল দেওয়ালের গায়ে একটা কালো পিঁপড়ে। বিভৎস বড় বড় ও লম্বা লম্বা তার মুখের কাছে থাকা হুলগুলো। আলো তার গায়ে পড়তেই সেটা টর্চের আলোয় বৃত্তের বাইরে সরে পড়ে, আর সেটা দেখেই মুখ থেকে একটা আচমকা ডেঞ্জারাস বলে শব্দ বেরিয়ে আসে সেক্টনের গলা থেকে। সামনে থাকা গোমসও দাঁড়িয়ে পড়ে থমকে। তারপর চকিতে সে পিছু ফিরে তাকায় সেক্টনের দিকে এবং দেখে সেক্টনের চোখ বিস্ফারিত, তার হাত পা কাঁপছে। গোমস সেক্টনের ঘাড়ে হাত দিয়ে তাকে বলে, কি হলো সেক্টন? তুমি হঠাৎ এভাবে আচমকা চিৎকার করে উঠলে কেন? ভয়ে ভয়ে সেক্টন তার কাঁপা কাঁপা ডান হাতটা তুলে ডান দিকের দেওয়ালে নির্দেশ করে।
এই অন্ধকারাচ্ছন্ন দেওয়ালের দিকে সাথে সাথেই গোমসের টর্চ চলে ওঠে এবং সেই দেওয়ালের উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে টর্চের আলো ফেলে দেখে, কিন্তু কোথাও সে কিছু দেখতে পায় না। গোমস বলে ওঠে, কি ব্যাপার? কি বোঝাতে চাইছো? কি দেখাতে চাইছো তুমি? এখানে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না সেক্টন। সেক্টন কাঁপা কাঁপা গলায় তখন বলল, কথাটা শুনেই গোমস হেসে উঠল হা হা করে। পিঁপড়ে? পিঁপড়ে দেখে তুমি এমন থরথর করে কাঁপছো? তুমি কি বাচ্চা হয়ে গেলে সেক্টন? ভুলে যেও না, তুমি একজন দুর্ধর্ষ, সাহসী, ভয়ঙ্কর জলদস্যু। তুমি এই গোটা আমেরিকার সমুদ্র উপকূলের জলদস্যু ত্রাস স্বয়ং গোমসের দলের একজন সদস্য। তুমি এইসব কথা বলো? সেক্টনের কথাগুলো তাচ্ছিল্য ও মস্করার মতো নিয়ে হেসে হেসে কথা বলতে লাগলো গোমস। কিন্তু গোমসের এই কথায় বিন্দুমাত্র সেক্টনের মুখ থেকে ভয়ের রেশ নির্মূল হলো না। সে বলল, গোমস, গোমস, আমি যা দেখেছি সেই পিঁপড়ে কিন্তু সচক্ষে এবং এবং নিজের চেতনাতেই দেখেছি। আমি কোনো ভুল দেখিনি। আমি এক দানব পিঁপড়েকে দেখেছি, তার প্রায় 12 সেন্টিমিটারের মতো এক একটা পা। খুব দ্রুত পিঁপড়েটা এই এই দেওয়াল থেকে সরে গেল। সেটা এই 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 দেওয়ালেই ছিল। আমি এখানে টর্চের আলো ফেলে মার্কার দিয়ে পথ নির্দেশ দেওয়ার জন্য মার্কার দিয়ে লিখতে গেলেই টর্চের এই আলোর মধ্যে এসে সেটা দ্রুত সরে পড়লো। আমি টর্চের আলো এদিক সেদিক ঘুরিয়েও আর সেটার কোনো অস্তিত্ব খুঁজে পেলাম না। কথাগুলো সেই দেওয়ালের দিকেই আঙুল নির্দেশ করে সেক্টন এক নাগাড়ে বলে গেল, এবং কথা বলতে বলতে সে যে ভেতরে ভেতরে ভীষণ ভয় পেয়েছে এটাও বোঝা গেল ভালো করে। গোমস সেক্টনকে আশ্বাস দিয়ে বলল, তুমি ভয় পেও না, আমাদের কাছে বন্দুক আছে, ওটাকে দেখতে পেলেই গুলি করে মেরে ফেলবো। তবে এত বড় পিঁপড়ে তুমি যা পায়ের বর্ণনা দিলে, তাতে তো মনে হচ্ছে পিঁপড়েটা বেশ অনেকটাই বড় একটা পাখির সাইজের। হ্যাঁ হ্যাঁ, তুমি একদমই ঠিক বলেছ। পিঁপড়েটা একটা হ্যামিং বার্ডের মতো চেহারা। বাহ বাহ, এই ধরনের পিঁপড়ে কখনো আগে নিজের চোখে আমি দেখিনি। এই গুহায় এসে যদি এই ধরনের পিঁপড়ে চোখে পড়ে যায়, তবে তো আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করব। এই গুহায় আসার আগে এই গুহা নিয়ে যে রোমাঞ্চ এবং কৌতূহল হচ্ছিল, এখন যেন সেটা আরো অনেক মাত্রায় বেড়ে গেল তোমার মুখে এই পিঁপড়ের সাইজ এবং পিঁপড়েটাকে দেখার জন্য। আমি কিন্তু বেশ এক্সাইটেড হয়ে গেছি সেক্টর, পিঁপড়েটাকে দেখার জন্য। ওরা দুজনে দুপাশে টর্চের আলো ঘোরাতে ঘোরাতে এগিয়ে চলতে থাকে সেই সুড়ঙ্গ পথ ধরে। সে পা সরিয়ে দেখে একটা পিঁপড়ে তার পায়ের জুতোর চাপে একেবারে পিষ্টে গিয়ে গুহার মেঝের সাথে লেগে গেছে, এবং এর ফলে পিঁপড়ের গা থেকে একটা আঠালো তরল বেরিয়ে তার পায়ের জুতোর তলায় লেগে গেছে। তবে পিঁপড়েটাকে দেখে এরিন বেশ খানিকটা চমকে পিছিয়ে যায়। কেমলিনের মুখ হয়ে গেছে, কারণ পিঁপড়ের সেই চেহারা। কেমলিন ও এরিন ওদিকে অন্য পথে এগোতে থাকে আলো নিয়ে। তারা দুজনে যেতে যেতে হঠাৎ এরিনের পায়ের তলায় ফস করে একটা শব্দ শুনে দুজনেই থমকে থেমে দাঁড়ায়। হাতে থাকা টর্চ ওরা নিজেদের পায়ের কাছে ফেলে। এরিন আস্তে আস্তে তার পা তুলে দেখে আঠালো চটচট করা একটা পদার্থ তার পায়ের জুতোর নিচে লেগে গেছে। ওরা দুজনে ভাবতেই পারেনি এত বড় পিঁপড়ে আদৌ হয় কিনা। জিনিসটাকে হট করে দেখে ওরা চমকে গেছে। ওরাও ভাবতে পারেনি এত বড় পিঁপড়ের সাথে ওদের সাক্ষাৎ হবে এই গুহার মধ্যে ঢুকে। কেমলিন এরিনকে বলল, খুব সতর্ক হয়ে চলো এবার, টর্চের আলো নিচে ফেলতে ফেলতে এগো। ওদিকে সেক্টনের গোমস যে পথে এগিয়েছিল দুজনে, তারা গুহার পথ ধরে ক্রমশ এমন এক স্থানে হাজির হলো যেখানে ওরা দেখতে পেল ওদের পথের সামনে আরো একটা গুহার মুখ ওদের পথে আড়াআড়ি ভাবে পথ রুদ্ধ করে দাঁড়িয়ে রয়েছে। গুহার ভেতর দুর্ভেদ্য অন্ধকার,
কেমলিন সোজা তার হাতের টর্চ সে গুহা মুখে ফেলল এবং চকিতেই একটা সোনালী ঝিলিক তার দু চোখের পাতা বন্ধ করে দিল। একই অবস্থা ঘটল সাথে থাকা সেক্সটেনেরও। সেও তার দুহাত দিয়ে নিজের দু চোখ বন্ধ করে দিয়েছে। কিন্তু এরকম অবস্থায় ওরা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না, কারণ একটা শব্দ আসছে ক্রমাগত। যে শব্দ নতুন নয়, এই গুহাতে আসার আগেও ওরা একবার এই শব্দটা পেয়েছিল। শব্দটা ক্রমশ বেড়ে উঠল, আর সেটা শুনে ওরা দুজনে স্পষ্ট করে এটা বুঝল শব্দটা আসছে ওদের সামনে থেকে ঠিক নয়, আসছে পিছন থেকে। পিছনে হেঁটে আসা গুহা পথের মেঝেতে। ওরা দুজনেই চমকে পিছনে ফিরে ওদের দু হাতে থাকা টর্চ পিছনের দিকে তুলে ধরে। কিন্তু টর্চ তুলে ধরেও যখন ওরা কোথাও কোনো কিছু দেখতে পেল না, তখন গোমস সেক্টনকে বলল, সেক্টন, তুমি টর্চের আলো নিচে নামাও, নিচে নামাও, গুহার মেঝেতে ফেলো, কুইক কুইক। শব্দ তখন ওদের প্রায় অনেকটাই কাছে চলে এসেছে এবং বোঝা যাচ্ছে শব্দটা খসখস ক্যাপ ক্যাসের মতো। ওরা দুজনেই দেখলো এক লম্বা পিঁপড়ের লাইন বেরিয়ে আসছে। তবে এই পিঁপড়েদের চেহারা সাধারণ পিঁপড়েদের মতো না হবার কারণে ওদের দুজনের মনে বেশ ভয় ধরে গেল। ওরা হাতে থাকা বন্দুকের গুলি পিঁপড়েদের সে দলের উপর চালিয়ে দিল। গুলির অবিরত বর্ষণে জায়গাটা মুহূর্তে গুলির ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে উঠল। হোমস বলল, চলো সেক্টন, সামনের ওই গুহায় ঢুকে পড়ি। ওর মধ্যে কি চকচক করছিল ওটাও ভালো করে দেখি। কিন্তু এ পিঁপড়ের দল। ও নিয়ে ভেবো না, এদের উপর আমরা যেভাবে গুলিবর্ষণ করেছি তাতে ওরাও ঘাবড়ে গেছে, হয়তো অনেক পিঁপড়ে দলে মরেও গেছে। ওরা আর সহজে এদিকে আসবে না। চলো চলো। কিন্তু গোমসের কথায় সেক্টনের মনে কোনো স্বস্তির প্রতিক্রিয়া দেখা গেল না। উপরন্তু তার মনে একটা প্রবল আশঙ্কা যেন জেগে থাকলো, এই নিয়ে যে যদি পিঁপড়েগুলো আবার দল বেঁধে ওদের পিছনে আসে এবং ওদের ঢুকতে যাওয়ার গুহায় ঢুকে আসে। আসলে পিঁপড়েগুলো এতটাই বড়, তার উপর আবার দলবদ্ধভাবে একসাথে এতগুলো পিঁপড়েকে দেখা, তাদের চলার সেই ঘ্যাস ঘ্যাস শব্দ, ওদের লম্বা লম্বা ধারালো ছুরির ফলার মতো তাড়া বিশিষ্ট মুখগুলো সেক্টনের স্মৃতিতে এতটাই ভয় ধরিয়ে দিয়েছে যে সে কিছুতেই নিশ্চিন্ত হতে পারছে না। যাই হোক, ওরা দুজনে মিলে সামনে সেই গুহায় ঢুকলো। সেখানে টর্চের আলো ফেলে দেখলো সেই গুহার মধ্যে আরো একটা ছোট্ট গুহা রয়েছে। তবে এই গুহার মুখটা একটা সরু ফাটলের মতো। সেখানে টর্চ ফেলতেই সে আগের দেখা ঝলমলে জিনিসের ঝলকানি আবার ওদের দুজনের চোখে এসে লাগলো। সাময়িক চোখ বুজে ওরা এবার সেই ফাটলের দিকে দুজনেই এগোলো। সেই ফাটলের মধ্যে ওরা দুজনেই প্রবেশ করে দেখলো সেই ফাটলের মতো গুহাটা কিন্তু ভেতরে বেশ বিস্তৃত। মানে সেটা ভেতরে ছোট নয়, বরং প্রশস্ত এবং চারিদিকে বিস্তৃত। ভেতরটা গোলাকৃতি। সেই গোলাকৃতি গুহার চারিদিকে থাকা দেওয়ালে রয়েছে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র। তবে এগুলো উন্নত যান্ত্রিক অস্ত্রশস্ত্র নয়, এগুলো মানুষের বানানো অস্ত্র। কিছু কিছু অবশ্য পরিচিত, যেমন বর্ষা, বল্লম, কুঠার, হাঁসুয়া, ছুরি, তীর, ধনুক। প্রতিটি অস্ত্রের বিশেষত্ব এগুলোর মধ্যে আলোর ঝিলিক খেলছে। ওরা দুজনে টর্চ ফেলে ওই অস্ত্রগুলো দেখছিল, কিন্তু ওদের টর্চের আলোয় এগুলো এতটাই ঝলমল করছিল যে ওরা বেশিক্ষণ চোখ খুলে ওগুলোর দিকে এক টানা তাকিয়ে থাকতে পারছিল না। মাঝে মাঝে চোখ খুলছিল এবং মাঝে মাঝে চোখ বন্ধ করছিল। গোমস বলল, সাধারণ অস্ত্রশস্ত্র, কিন্তু এগুলোর মধ্যে কিসের এত চমক সেটাই তো বুঝতে পারলাম না। চোখ তো ধাঁধিয়ে গেল। একদমই ঠিক বলেছ গোমস।
আমি আর এই ঝলকানিতে থাকতে পারছি না। চলো দ্রুত এখান থেকে বেরিয়ে পড়ি। হ্যাঁ, বরং এখান থেকে কিছু অস্ত্র যদি আমরা বাইরে নিয়ে যেতে পারি, তবে বাইরে নিয়ে গিয়ে এগুলো নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করা যেত। ওগুলোর মধ্যে কিসের প্রলেপ দেওয়া হয়েছে যাতে এগুলো এতটাই চিকমি করছে, এ বিষয়েও জানা যেত। বেশ ভালো আইডিয়া, কিন্তু এর ঝলকানিতে ভালো করে চোখ মেলে তো তাকাতেই পারছি না। তার উপর এর কাছে পৌঁছে কিভাবে এই অস্ত্র নিয়ে আমরা বাইরে যেতে পারি? গোমস, কি ভেবে এই আশ্চর্য কথা বলছো? এতক্ষণ শুনছিলেন লেখক তাপসবাবুর কলমে রোমাঞ্চকর গল্প টাইটানো মায়োরমা প্রথম পর্ব। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। এবার আপনাদের জন্য থাকছে প্রশ্ন, টাইটানো মায়োরমা আসলে কিসের দেবতা? সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে 2 জন শ্রোতা বন্ধু পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার। পরবর্তী পর্বের জন্য আমাদের সঙ্গে থাকুন শুধুমাত্র হুইসপার ইন সাসপেন্সে।